আপনি কি আপনার সন্তানের কেরিয়ার নিয়ে চিন্তিত? ভাবছেন সন্তান আস্তে আস্তে বড় হয়ে টিন এজে চলে এলো, এবার কিভাবে সাবজেক্ট সিলেকশন করব, স্ট্রিম সিলেকশন করব এবং কেরিয়ার সিলেকশন করব। যদি এই চিন্তাতে আপনি মগ্ন হয়ে থাকেন, আপনি একজন প্যারেন্ট হয়ে থাকেন, আপনি একজন টিচার হয়ে থাকেন অথবা কোনো একজন উৎসুক ব্যক্তি হয়ে থাকেন যে এই সম্বন্ধে জানতে চান, তাহলে আপনি সঠিক ভিডিওতেই আছেন। এই ভিডিওটি শেষ অবধি দেখুন, কারণ আজকের ভিডিওতে আমি সন্তানের কেরিয়ার সিলেকশন নিয়েই কথা বলবো। নমস্কার, আমি পৌলমী সরকার, একজন প্যারেন্টিং কোচ এবং কেরিয়ার স্ট্র্যাটেজিস্ট। কেরিয়ার বলতে আমরা কি বুঝি? কেরিয়ার হলো আমরা স্কুলে যে পড়াশুনো করি, তারপর সেই পড়াশোনার মাধ্যমে আমরা যে স্ট্রিম এবং সাবজেক্ট সিলেকশন করি, তারপর সেই সাবজেক্ট থেকে আমরা কলেজে যে সাবজেক্ট নিয়ে, যে কোর্স নিয়ে এগোই এবং তারপর সেই কোর্সের ডিগ্রির ওপরে ডিপেন্ড করে আমরা যে জব করি অথবা যে বিজনেস করে লাইফকে আমরা সাকসেস করে তুলি, তাই হলো কেরিয়ার। এবারে আপনাদের মধ্যে কে কে চান আপনার সন্তান হ্যাপিলি সাকসেসফুল? এখানে এই হ্যাপি কথাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তার কারণ আমরা অনেকেই দেখে থাকি যে আমরা নিজেরা অনেক সময় যে সাবজেক্ট নিয়ে পড়েছি পরবর্তীকালে সেই সাবজেক্ট নিয়ে কিন্তু আর কাজ করছি না, অথবা আমরা বারে বারে নিজেদের জব চেঞ্জ করছি, আমরা স্যাটিসফ্যাকশন পাচ্ছি না। আবার এটাও দেখা যায় আমরা হয়তো একটি পার্টিকুলার জবে অনেক টাকা রোজগার করছি, কিন্তু আমাদের মানসিক শান্তি নেই। তাই জন্য এই হ্যাপি থাকাটা ভীষণ প্রয়োজন। এই হ্যাপি থাকতে গেলে আমাদের কেরিয়ার সিলেকশন করা খুব জরুরি সঠিকভাবে। ড্রিম সেটটেক বিশ্বাস করে আর্লি এজ কেরিয়ার সিলেকশন। এখন এই আর্লি এজ কেরিয়ার সিলেকশন কি? সন্তান যখন প্রি-টিন বয়সে রয়েছে, অর্থাৎ যখন সে 9-10 বছর বয়সে রয়েছে, তখন থেকেই কিন্তু আমাদের কেরিয়ার সিলেকশনের দিকে মন দেওয়াটা উচিত। তার কারণ আমি যদি স্কুল লাইফে ঠিক কেরিয়ার সিলেকশন করি, তাহলে আমার সারা জীবন খুব স্মুথলি যাবে। কিন্তু যদি আমি স্কুল লাইফে সাবজেক্ট সিলেকশন, স্ট্রিম সিলেকশন ভুল করে ফেলি, তাহলে আমার কলেজে কোর্স সিলেকশনও ভুল হবে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় কলেজ ড্রপ আউটস হয়ে যায় স্টুডেন্টরা, এবং পরবর্তীকালে যদি সেই ভুল সিলেক্টেড কোর্সে ডিগ্রি নিয়ে এগোয়, তাহলে কিন্তু তাদের জব লাইফ কোনোদিনই হ্যাপি হয় না এবং সাকসেসফুলও হয় না। তাদের লাইফে বিভিন্ন রকমের স্ট্রেস, অ্যাংজাইটি এগুলো বাড়তেই থাকে। এবং আজকের এই পৃথিবীতে আমরা যে এই যে স্ট্রেস এবং অ্যাংজাইটি বাড়ছে, তার একটি বৃহত্তর কারণ হলো এই ভুল কেরিয়ার সিলেকশন। আমরা যেরকম আমাদের সন্তান যখন জন্ম হয় তখন থেকেই ভাবতে থাকি যে কোন স্কুলে ভর্তি করাবো, ইংলিশ মিডিয়াম না বাংলা মিডিয়াম, কোন বোর্ডে দেব, এগুলো যেরকম আমরা ভীষণভাবে ভাবি, সেরকম স্কুলে ভর্তি করার পর থেকেই আমাদের এই কেরিয়ার নিয়ে ভাবাটা কিন্তু ভীষণ প্রয়োজন। কারণ আমরা স্কুলে কেন ভর্তি করাচ্ছি? একটি বাচ্চাকে নার্সারিতে ক্লাস 1-এ আমরা ভর্তি এই জন্যই করাচ্ছি যাতে আলটিমেটলি ক্লাস 12 পাস করার পরে, কলেজে ডিগ্রি পাওয়ার পরে তারা যেন একটি সাকসেসফুল কেরিয়ার পেতে পারে। তার মানে স্কুল লাইফটা এই কেরিয়ারের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আদারওয়াইজ তো আমরা কলেজ থেকে শুরু করতে পারতাম। তাহলে যদি স্কুল লাইফ এতটাই ইম্পর্টেন্ট হয়ে থাকে, তাহলে আমরা কেরিয়ার সিলেকশন স্কুলেই থেকেই শুরু করব। এক্ষেত্রে বাবা মা এবং স্কুল টিচার এদের প্রত্যেকের দরকার স্টুডেন্টদেরকে এই কেরিয়ার গাইডেন্সের দিকে এগিয়ে দেওয়া। এবারে কেরিয়ার গাইডেন্স কি? আমরা যখন ছোট ছিলাম তখন আমরা কি দেখেছি যে সাধারণত যে নাম্বারগুলো আমরা পেয়ে থাকি তার উপরে বেস করে আমাদের সাবজেক্ট সিলেকশন হয়ে থাকে, স্ট্রিম সিলেকশনও হয়ে থাকে। যেমন কেউ যদি 90% নাম্বার পেয়ে থাকে তাকে আমরা সায়েন্স দিয়ে দিই, কেউ যদি 80%, 75% পায় তাকে আমরা বলি চলো তুমি মোটামুটি আর্টস নিয়ে নাও, এবং তার কম হলে তো একদম কম্পালসারিলি কমার্স নিয়ে নাও। আচ্ছা বলুন তো, এটা কি কনস্টিটিউশনে লেখা আছে যে নাম্বারগুলো যেরকম পাবে সেরকমভাবে আমাদেরকে তাকে স্ট্রিম দিতে হবে? কখনোই নয়। আবার আমরা আরেকটা জিনিস দেখে এসেছি, হয়তো বাবা মার কোনো ইচ্ছে আছে তার সন্তানকে ডাক্তার বানানোর, তো ছেলেটিকে বা মেয়েটিকে ছোটো থেকেই সেদিকে ঠেলে দেওয়া হয়। আবার কোনো সময় দেখা যায় যে আমাদের ফ্যামিলির মধ্যে কেউ হয়তো কোনো পার্টিকুলার একটা কেরিয়ার
চুজ করে সে খুব সাকসেসফুল লাইফটাকে লিড করছে, হয়তো বিদেশে স্টেবল অনেক ভালো কিছু করছে, তো আমরা মনে করি আমার সন্তানও সেটা করতে পারে। তার মানে এই যে স্টেপসগুলো আমরা নিতে যাচ্ছি, আমার পছন্দ বা আমার সন্তানের পছন্দ, বা কেউ একটা কোনো সাবজেক্ট নিয়ে খুব ভালো পারফর্ম করছে, অথবা নাম্বারের বেস করে যদি আমরা কেরিয়ার সিলেকশন করি, তাহলে কিন্তু সব সময় সেটা সঠিক কেরিয়ার সিলেকশন হবে না। এখানে আমাদের মনে রাখতে হবে আমাদের প্রত্যেকের নিজের নিজের ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টের ওপরে বেস করেই আমাদের কিন্তু কেরিয়ার সিলেকশন হওয়া উচিত। এবং আমি পার্সোনালি মনে করি সবসময় দুটো জিনিস মাথায় রেখে কেরিয়ার সিলেকশন করা দরকার। এক হচ্ছে আমার অ্যাকাডেমিক্স, আমি কী নিয়ে পড়াশোনা করছি, কোন সাবজেক্ট, কোন স্ট্রিম, এবং সেকেন্ড হচ্ছে আমার হবি। এই দুটো জায়গা থেকে আমাদের কেরিয়ারকে নির্ধারণ করাটা ভীষণ জরুরি, কারণ এই দুটো জিনিসই আমাদের একে অপরের পরিপূরক। ধরুন একটি স্টুডেন্ট আছে যে অ্যাকাডেমিক্যালি খুব ভালো, হয়তো কোনো পার্টিকুলার স্ট্রিম নিয়ে এগোবে, সে তার সাথে গানটাও খুব ভালো করে, তাহলে আমরা তো বলতেই পারি যে মিউজিক তার জন্য একটা কেরিয়ার, এবং একাডেমিক থেকে যে যে কেরিয়ারটা পাচ্ছে সেটাও তার আরেকটি কেরিয়ার। এই দুটো কেরিয়ার থেকেই কিন্তু তার লাইফে নেম, ফেম, সাকসেস এগুলো আসতে পারে। তাহলে এই নেম, ফেম, সাকসেস যদি আমরা পেতে চাই, তাহলে কিন্তু আমাদের নিজেদের ট্যালেন্ট, নিজেদের পোটেনশিয়াল জানাটা ভীষণ দরকার। এবারে প্রশ্ন হলো, আমরা এই যে ট্যালেন্ট বা পোটেনশিয়াল নিয়ে কথা বলছি, আমরা এগুলো জানবো কী করে? আবার একই কথা বলবো, ভীষণ ছোট থেকেই এইগুলো কিন্তু জানা সম্ভব। এখন কিছু সায়েন্টিফিক টুলস এমন পাওয়া যায় যার থেকে আমরা একদম ছোট বয়স থেকেই বাচ্চাদেরকে প্রপার কেরিয়ার গাইডেন্স দিতে পারি। শুধু কি কেরিয়ার হলেই আমরা জীবনে সাকসেসফুল হই? তা কিন্তু কখনোই নয়। আমাদের নিজেদের কিছু অ্যাপটিটিউড আছে, নিজেদের কিছু ইন্টারেস্ট আছে, সেগুলোকেও যাতে আমরা ফুলফিল করতে পারি, তাই জন্য এই সায়েন্টিফিক মেথডগুলো আমাদেরকে হেল্প করে থাকে। এই সায়েন্টিফিক মেথডসগুলো এতটাই সায়েন্টিফিক যে আমরা অ্যাকচুয়ালিতে একটি নোবেল বেসড থিওরির উপরে নির্ভর করে এই প্রসেসগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তার মানে যখন একটি নোবেল বেসড থিওরি আমাদের সায়েন্টিফিক মেথডের বেস হয়ে থাকে, তখন এই সায়েন্টিফিক মেথডগুলো কতটা প্রুভেন এর উপরে আমাদের কোনো ডাউট থাকে না। আমি এই ভিডিও শেষে এই সায়েন্টিফিক মেথডগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলি, এই সায়েন্টিফিক মেথডগুলো পড়লে বা এই সায়েন্টিফিক মেথডগুলো আমাদের সন্তানদেরকে কীভাবে হেল্প করতে পারে। প্রথমত এর মাধ্যমে আমরা আমাদের স্টুডেন্টদের ব্রেন ম্যাপিং করতে পারি। ব্রেন ম্যাপিং করার মানে কিন্তু এই নয় যে আমরা ব্রেনটাকে খুলে এনে দেখব, কখনোই তা নয়। আমাদের কিছু কিছু পদ্ধতি আছে যার মাধ্যমে আমরা এক্সটার্নালি এই ব্রেন ম্যাপিং করতে পারি। এই ব্রেন ম্যাপিং করলে আমরা আমাদের স্টুডেন্টসদেরকে এক্স্যাক্টলি বুঝতে পারি তার কোন দিকে এক্স্যাক্ট পোটেনশিয়ালটা রয়েছে। যেমন অনেক সময় দেখা যায় ক্লাসের মধ্যে একই টিচার, একই সাবজেক্ট, একই সিলেবাস পড়াচ্ছেন, কিন্তু কোনো বাচ্চা হয়তো সেই পার্টিকুলার সাবজেক্টে ফুল মার্কস পাচ্ছে, কেউ হয়তো একটু মিডিওকার রেজাল্ট করছে, কেউ হয়তো একদমই নাম্বার পাচ্ছে। এটা কেন হয়? এই ব্রেন ম্যাপিং এর মাধ্যমে আমরা জানতে পারি এই পার্টিকুলার স্টুডেন্টটির কোন দিকে ন্যাক রয়েছে। যদি আমরা সাবজেক্ট হিসাবে ম্যাথসকে ধরে থাকি, অঙ্ককে ধরে থাকি, তাহলে দেখা যেতে পারে একটি ছেলে অঙ্কে 10 on 10 পাচ্ছে, কেউ হয়তো 2 out of 10 পাচ্ছে। কেন হচ্ছে? এই ব্রেন ম্যাপিং এর সাহায্যে আমরা বুঝতে পারি স্টুডেন্টটির লজিক যে পোর্শনটা রয়েছে সেখানে তার হয়তো নিউরনসটা বেশি আছে, সেজন্য সে 10 on 10 পাচ্ছে, আবার কারোর হয়তো সেই লোকসটাতে নিউরনসটা কম আছে, তাই জন্য সে হয়তো 2 on 10 পাচ্ছে। তার মানে কি ছেলেটির কোনো কিছুই হবে না? কেন হবে না? দেখা যেতে পারে তার হয়তো ফিজিক্যাল ইন্টেলিজেন্সটা খুব ভালো আছে, তার হয়তো লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্সটা খুব ভালো আছে, অথবা তার মিউজিক ইন্টেলিজেন্সটা খুব ভালো আছে, সে সেই সব দিক থেকে কিন্তু নিজেকে অনেক বেশি ফ্যারিশ করতে পারে। এবারে আমি এখানে কিছু কিছু টার্মস ইউজ করলাম, যেমন লজিক্যাল, লিঙ্গুইস্টিক, ফিজিক্যাল। এগুলো কি? এগুলো হলো ব্রেন ম্যাপিং এর মাধ্যমে আমরা স্টুডেন্টদের অ্যাকচুয়ালিতে মাল্টিপল ইন্টেলিজেন্সটা জানতে পারি। এতদিন আমরা কি শুনেছি? আইকিউ, ইন্টেলিজেন্ট কোশেন্ট। এই ইন্টেলিজেন্ট কোশেন্ট যেটা হলো, সেটা হচ্ছে আমাদের ব্রেনের পার্টিকুলার একটা দুটো জায়গা থেকে আমরা বের করতে পারি, কিন্তু এই মাল্টিপল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা আমাদের স্টুডেন্টের সম্পূর্ণ ব্রেনের স্ট্রাকচারটা বুঝতে পারি।
আমাদের ব্রেনে দুটি ভাগ থাকে, রাইট ব্রেন এবং লেফট ব্রেন। এই যে দুটি ভাগ, এর আবার 5টি 10টি লোবস থাকে। তো এই যে লোবসগুলো রয়েছে এখানে, এদেরকে বলা হয় প্রিফ্রন্টাল লোব, ফ্রন্টাল লোব, টেম্পোরাল লোব, অক্সিপিটাল লোব এবং প্যারাইটাল লোব। এই লোবসগুলোই অ্যাকচুয়ালি আমাদের সমস্ত কিছুকে ডিনোট করে। আমরা যা করি, আমরা সব কিছু আমাদের ব্রেনের মাধ্যমে করি। এই যে আমি এখন কথা বলছি, আমি হাত নাড়ছি, আপনি আমার কথা শুনছেন, আপনার কান কাজ করছে, আমার মুখ কাজ করছে, হাত কাজ করছে, এটা কিন্তু আমার ব্রেন আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে জন্যই আমি করতে পারছি এবং আপনিও করতে পারছেন। তার মানে ব্রেনটাই হচ্ছে আমাদের শরীরের সিগন্যাল। তাহলে এই যে ব্রেনের এই যে লোবসগুলো রয়েছে, এই লোবসগুলো কী করে তৈরি হয়? লোবসগুলো তৈরি হয় নিউরনস দিয়ে। এই নিউরনস কোনো লোবে বেশি থাকে, কোনো লোবে কম থাকে। এটা ভীষণ ন্যাচারাল একটা প্রসেস। আমরা এভাবেই পৃথিবীতে এসেছি এবং আমাদেরকে মানতে হবে সেটা। তাই জন্য যদি আমার সন্তান অঙ্কটা না পারে, তাহলে বুঝতে হবে তার যে লোবস এই অঙ্কের ব্যাপারটিকে হ্যান্ডেল করে, সেই লোবসটি তার অতটা অ্যাক্টিভ নয়। আবার যদি সে লিঙ্গুইস্টিক্যালি খুব ভালো হয়, তাহলে বুঝতে হবে লিঙ্গুইস্টিক লোবটি তার ভীষণ অ্যাক্টিভ। যে বাচ্চাটি ভীষণ ভালো গেম খেলতে পারে, সেই বাচ্চাটি হয়তো স্পোর্টসে সে খুব ভালো বা ডান্সে সে খুব ভালো, ভীষণ ফিজিক্যালি অ্যাক্টিভ, এক জায়গায় বসে না, এদিক ওদিক সবসময় করছে, তার ফিজিক্যাল লোবসের নিউরনস বেশি আছে, মানে সে ফিজিক্যালি ভীষণ অ্যাক্টিভ। আবার আমরা কি দেখি, কিছু বাচ্চা থাকে যারা ভীষণ তাড়াতাড়ি বন্ধু বানিয়ে ফেলতে পারে, ভীষণ তাড়াতাড়ি লোকের সাথে মিশে যেতে পারে। আবার কিছু কিছু বাচ্চা থাকে যারা একা একা বসে থাকতে পছন্দ করে, ওদের অত কোনো বন্ধুত্ব হয় না লোকেদের সাথে, কারোর সাথে, তারা একা থাকতেই পছন্দ করে। এদের অ্যাকচুয়ালি এই যে প্রিফ্রন্টাল লোবসটি আছে, এখানে বিভিন্ন রকম নিউরন ফর্মেশন আছে, যার ইন্ট্রা লোবসের মধ্যে নিউরন বেশি থাকে, সে ভীষণ একাকিত্ব পছন্দ করে, সে নিজেকে নিয়ে থাকতে ভালোবাসে। আবার যার ইন্টার লোবটিতে নিউরন বেশি আছে, সে কিন্তু ভীষণ তাড়াতাড়ি মিক্স আপ করবে, তার বন্ধু অনেক হবে, সে ভীষণ তাড়াতাড়ি লোকের সাথে মিশে যেতে পারবে, সে খুব অ্যাজাইল হবে। তাহলে এই ব্রেনের নিউরনের কাউন্টের ডিফারেন্সের উপরে বেস করে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি ক্যারেক্টারিস্টিকগুলো তৈরি হয়। তার মানে এখান থেকে আমরা আসলাম আমাদের পার্সোনালিটি কীরকম হবে সেটার উপর। তাহলে এই সায়েন্টিফিক মেথডসগুলো রয়েছে, এর দ্বারা কিন্তু আমরা আমাদের পার্সোনালিটিও জানতে পারি। এবারে আসি, পার্সোনালিটিটা কীরকম জিনিস। আমরা আমাদের চারিপাশে যত মানুষ আছে তাদেরকে যদি একটু মন দিয়ে দেখি, তাহলে দেখবেন তাদের মধ্যে কিছু মানুষ থাকে যারা ভীষণ বসি হয়, সে যা বলবে সেই কথাই শুনতে হবে, তার বাইরে কোনো কথা চলবে না। আবার কিছু মানুষ আছে যারা ভীষণ অন্যের ভ্যালিডিটির ওপরে ডিপেন্ড করে, কেউ কিছু বললে তবেই ভালো, কেউ কিছু বলে দিলেই সেটা খারাপ। আবার কিছু কিছু লোক থাকে যারা ভীষণ শান্তিপ্রিয়, তারা কারোর কোনো কথাতে অতটা বিচলিত হয় না, নিজের মধ্যেই থাকে এবং খুব ভালো থাকে। আবার কিছু লোক থাকে যারা ভীষণ অ্যাক্টিভ, তারা একদম টিম বানিয়ে টাইমলি কোনো কাজ পেলে পরে সেটাকে শেষ করে ফেলে। তো এই 4 ধরনেরই লোক আমরা সাধারণত আমাদের সোসাইটিতে পেয়ে থাকি। এই যে 4 ধরনের লোক ডিভিশন আমি বললাম, এটা কিন্তু পার্সোনালিটির উপরে ডিপেন্ড করে এই ডিভিশনসগুলোকে করা হয়েছে। তো আমার জন্য জানাটা দরকার আমার সন্তানের পার্সোনালিটিটা কীরকম, সেটাও জানা যায় এই সায়েন্টিফিক মেথডের মাধ্যমেই। এরপর আসি কি, আমার যে সন্তান রয়েছে সে পড়বে কি পড়বে, এটা কেন জানতে হবে। মজাটা দেখবে, ছোট থেকেই আমাদেরকে সবসময় বলা হয়েছে মন দিয়ে পড়ো, মন দিয়ে পড়ো। অথবা যখন আপনিও আপনার সন্তানকে বড় করছেন, আপনিও বলেছেন মন দাও, মন দিয়ে পড়ো, মন দিয়ে গান করো, তাই না, মন দিয়ে ছবিটা আঁকো। আমরা যদি ঘুরিয়ে প্রশ্ন করি কি করে মনটা দেব, তাহলে কি আপনার কাছে সেই উত্তরটা আছে? আমরা কিন্তু উত্তর দিতে পারি না, কারণ আমরা জানিই না যে আমার যে স্টুডেন্টটি সামনে রয়েছে তার মনটা কিভাবে বসে। এই মন বসার যে পদ্ধতিটি রয়েছে সেটা হলো লার্নিং স্টাইল। এই লার্নিং স্টাইল 3 রকমের হয়। কেউ শুনে শুনে শিখে যায়, কেউ দেখে দেখে শিখে যায়, আবার কেউ করে করে প্র্যাকটিক্যালের মাধ্যমে শিখে যায়। কেউ হয় অডিটরি লার্নার, কেউ হয় ভিজুয়াল লার্নার, কেউ হয় কিনেস্থেটিক লার্নার। তো আমি কি করে জানবো আমার সন্তান কোনটি? আমার সন্তান তো সবসময় কানে একটা হেডফোন দিয়ে গান চালিয়ে পড়তে ভালোবাসে, আর আমি দেখলেই আমার মাথাটা গরম হয়ে যায়, আমি কান থেকে হেডফোনটা খুলে দিই, আর সঙ্গে সঙ্গে ওর কনসেন্ট্রেশনটাও চলে যায়, তাই না? এরকম আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখে থাকি।
আমরা বুঝতেই পারছি না ওই গানটাই হয়তো ওকে কনসেন্ট্রেট করতে সাহায্য করছে, কিন্তু আমরা কি ভাবছি ও গানটাই শুনছে, পড়াটা করছে না। আমরা এগুলো বুঝতে পারি না, কারণ খালি চোখে এটা বোঝাটা সম্ভবই না। এই কারণেই এই সায়েন্টিফিক মেথডসগুলো এতটা জরুরি। এরপরে এই যে আমার ব্রেন ম্যাপিং হলো, আমার কোন মাল্টিপল ইন্টেলিজেন্সের কোন স্টেপে রয়েছে, কি ফরমেশন রয়েছে, আমি কীরকম পার্সোনালিটি হোল্ড করছি, আমার লার্নিং স্টাইল, এগুলো জানবো। এগুলো জেনে আমার কী লাভ হবে? আমার যে লাভটা হবে সেটা এরপরে আসছে, সেটা হচ্ছে আমার কেরিয়ার সিলেকশন। আজকে কেরিয়ার সিলেকশন করতে গেলে এই তিনটেই জিনিসই ভীষণ ভাইটাল রোল প্লে করে। আজকে যদি কাউকে টিমে কাজ করতে হয় তাহলে তাকে লোকের সাথে খুব ভালো করে মিশতে হবে, তার মানে তার ইন্টারপার্সোনালিটিটা খুব হাই হতে হবে। কিন্তু যে স্টুডেন্টের ইন্টারপার্সোনালিটি কম আছে, ইন্ট্রাটা বেশি আছে, তাকে যদি আমি কোনো টিমের লিডার করে দিই তাহলে কি সে টিম লিড করতে পারবে? পারবে না, সে কিন্তু সেখানে স্ট্রাগল করবে। তার থেকে বরঞ্চ তাকে যদি আমি একটা টেবিল জব দিয়ে দিই, একটা ল্যাপটপ দিয়ে তুমি বাবা কোড বানাও, তুমি সফটওয়্যার নিয়ে কাজ করো, তুমি শুধু শুধু ডিজাইন বানাও, এই সমস্ত কাজের দিকে তাকে আমি দিই, তুমি অ্যাকাউন্টস মেনটেন করো, তুমি সিএতে থাকতে পারো, এগুলো যদি সে মেনটেন করতে পারে তাহলে কিন্তু সে অনেক বেশি সাকসেস পাবে লাইফে। তাহলে আমরা এই একটা উদাহরণ থেকেই বুঝতে পারলাম যে আমাদের এই ব্রেনের ফরমেশন কতটা ইম্পর্টেন্ট কেরিয়ার সিলেকশনের ক্ষেত্রে। আবার পার্সোনালিটি, যে খুব বসি হবে সে যেরকম টিম লিডও করতে পারবে, তার থেকেও যে টিম নিয়ে টাইমলি খুব ভালো করে প্রসেসটা মেনটেন করতে পারবে সে কিন্তু অনেক বেশি টিমকে ভালো মতন কাজ করতে পারবে। আর যে শান্তিপ্রিয় হবে সে কিন্তু আবার সেই এক জায়গাতে বসে নিজের মতন করে নিজের কাজটা বুঝে নিয়ে কাজটা করতে পারবে। তাহলে পার্সোনালিটিও আমার ভীষণ প্রয়োজন। এরপর আসি আমার লার্নিং স্টাইল। আমি কিভাবে শিখছি এটা ভীষণ ইম্পর্টেন্ট। ক্লাসে আমার টিচার যখন আমাকে পড়াচ্ছে, একবার পড়ালেই আমি বুঝে যাই, কিন্তু আমার বন্ধু বলে আন্টি রিপিট এগেন, দিদিমণি আরেকবার বুঝিয়ে দাও। কেন এটা হয়? কারণ সে হয়তো শুনে তাড়াতাড়ি বুঝতে পারছে না, তাকে হয়তো একটা ছবি দেখালে বা ভিডিও দেখালে সে বুঝে যাবে। একটা ছোট্ট উদাহরণ দিই, আমরা সবাই ছোটবেলাতে জবা ফুল পড়েছিলাম আমাদের সায়েন্স বইতে। যারা এই অডিটরি লার্নার হবে তারা ওই জবা ফুলটার সমস্ত কিছু শুনে মনে রাখবে, শিখে যাবে। যারা ভিজুয়াল লার্নার হবে তাদেরকে ওই জবা ফুলের একটা ছবি বইতে যদি দেখিয়ে দেওয়া হয় তাহলে সে বুঝে যাবে জবা ফুলের বৈশিষ্ট্যগুলো কী কী আছে। আবার যারা কিনেস্থেটিক লার্নার হবে তাদেরকে ওই জবা ফুলটা হাতে নিয়ে দেখাতে হবে, সে ছুঁয়ে তার সেন্সরি অর্গান দিয়ে বুঝবে এটা জবা ফুল। তো এভাবেই আমরা এই তিনটে জিনিসকে আলাদা আলাদা করে বুঝতে পারি এবং আমার যে স্টুডেন্ট রয়েছে বাড়িতে তাকে হেল্প করতে পারি। এটা আবার গিয়ে তার কেরিয়ার সিলেকশনে হেল্প করবে। তো আমরা এই যে সায়েন্টিফিক মেথডসগুলো রয়েছে এর মাধ্যমে একটা স্টুডেন্টকে বলতে পারি সে কোন কেরিয়ার নিয়ে এগোবে, কারণ তার ব্রেন ম্যাপিং, পার্সোনালিটি প্রোফাইলিং এবং লার্নিং স্টাইল আমরা বের করে ফেলেছি অলরেডি। এবারে আমরা কি করতে পারি, আমরা কেরিয়ার গ্রাফ বানাতে পারি। সেই গ্রাফের থেকে আমরা বের করতে পারি এই পার্টিকুলার স্টুডেন্টটি কোন কোন কেরিয়ার নিয়ে লাইফে এগোতে পারে। এখানে একটা মজা হলো, ইন্ডিয়াতে এখন মোটামুটি 1500+ কেরিয়ার অ্যাভেলেবেল আছে। একবার ভাবুন তো আপনার সন্তানের ঠিক কটা কেরিয়ার দরকার? শুধুমাত্র একটা। এবার এই একটা কেরিয়ার কি আমরা নাম্বারের উপরে বেস করে, কেউ কোনো কেরিয়ার নিয়ে সাকসেস হয়েছে বা আমি কি চাই তার উপরে ডিপেন্ড করে করব, না আমি সায়েন্টিফিক মেথড অবলম্বন করে জেনে নেব যে আমার সন্তান অ্যাকচুয়ালি কি ট্যালেন্ট নিয়ে পৃথিবীতে এসেছে, তার কি পোটেনশিয়াল আছে? তো সবসময়ই দরকার সায়েন্টিফিক মেথডসের উপরে ভরসা করে কেরিয়ার সিলেকশন করা। এছাড়া এই সায়েন্টিফিক মেথডসগুলোর মাধ্যমে আমরা জানতে পারি আমার সন্তানকে আমি কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস শেখাবো। আমরা সাধারণত কী করি, একটি সন্তান জন্মালো তখন থেকে প্ল্যান করি নাচ শেখাবো, গান শেখাবো, সাঁতার শেখাবো, কবিতা শেখাবো, আঁকা শেখাবো, সব কিছু। ভাবতে পারেন কি চূড়ান্ত চাপের মধ্যে এই বাচ্চাগুলো থাকে, এরা নিজেরা নিঃশ্বাস নেওয়ার পর্যন্ত টাইম পায় না। স্কুল থেকে আসছে চলে যাচ্ছে সাঁতার কাটতে, সাঁতার থেকে আসছে টিউশন থেকে ফিরছে আবার রেস্ট করে পরের দিন আবার হয়তো তার আঁকার ক্লাস রয়েছে, গানের ক্লাস রয়েছে, বাড়িতে কখন প্র্যাকটিস করবে, কখন পড়বে, 24 ঘন্টা 7 দিন সপ্তাহ এদের কাছে কম হয়ে যায়। তো এই একটা বিভীষিকাময় ছোটবেলা কিন্তু এখনকার জেনারেশন পার করছে। এটা খুব সুন্দরভাবে সহজ পদ্ধতিতে আমরা কিন্তু এই বাচ্চাদেরকে রিলিফ দিতে পারি। কিভাবে? এই সুন্দর ছোট্ট সায়েন্টিফিক মেথডসগুলোকে অবলম্বন করে। এবারে জানবো এই সায়েন্টিফিক মেথডসগুলো কি আছে। দুটো সায়েন্টিফিক মেথড হয়ে থাকে,
একটাকে বলা হয় DMIT মানে ডার্মাটোগ্রাফিক মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট, এবং আরেকটাকে বলা হয় সাইকোমেট্রিক টেস্ট। এই দুটো পদ্ধতি দিয়ে আমরা এই প্রপার ক্যারিয়ার সিলেকশন করতে পারি। যদি আপনারা এই দুটো সায়েন্টিফিক মেথড নিয়ে আরও ইন ডিটেলে জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন, এবং আমি এই দুটোকে নিয়ে দুটো সেপারেট ভিডিও বানাবো। একটা ভিডিওতে সমস্তটা কভার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং সবারই অ্যাটেনশন স্প্যান কম, তো আমরা আলাদা আলাদা ভিডিওতে এগুলো নিয়ে আলোচনা করব। অলরেডি আমাদের পেজে এগুলো নিয়ে অনেক ইনফরমেশন আছে, আমাদের ওয়েবসাইটে অনেক ইনফরমেশন আছে, আপনি দেখতে পারবেন। বাট যদি আপনারা মনে করেন আপনারা আরও ইনডেপথ জানতে চান আমার থেকে, তাহলে কমেন্টে লিখবেন, আমি অবশ্যই জানাবো। যেরকম স্কুলে পড়াশুনো করাটা খুব জরুরি, সেরকম পড়াশুনো করার সাথে সাথে কেরিয়ার সিলেকশন করাটাও ততটাই জরুরি। যদি স্কুলে ভর্তিটা কেরিয়ারের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ডিসিশন হয়ে থাকে, কোন বোর্ড কোন স্কুল এগুলো ইম্পর্টেন্ট হয়ে থাকে, তাহলে পরে সায়েন্টিফিক মেথডসের মাধ্যমে কেরিয়ার সিলেকশনটা ম্যান্ডেটরি হওয়া দরকার। এবং আমি আজ অবধি প্রায় 10,000-এর উপরে বাচ্চার কেরিয়ার সিলেকশন করেছি, এবং তারা কিন্তু লাইফে এখন অনেকেই সাকসেসফুল, যারা অলরেডি কলেজের গণ্ডি পেরিয়ে গেছে এবং যারা এখন স্কুল বা কলেজে পড়ছে, তারা কিন্তু সত্যি হ্যাপিলি তাদের কোর্সগুলোকে পারসিউ করছে। তো সেই কারণেই আমি প্রত্যেককে বলি যে পড়াশুনোর সাথে সাথে টিউশন, আঁকা শেখা, গান শেখা এগুলোর সাথে সাথে আর্লি এজ কেরিয়ার সিলেকশনটাও ভীষণভাবে জরুরি, এবং আস্তে আস্তে এর অ্যাওয়ারনেস জেনারেট হচ্ছে, এবং আমি এটাকে নিয়ে রাত দিন কাজ করে যাচ্ছি। দরকার আপনাদের এগিয়ে আসার। অ্যাজ আ পেরেন্ট যদি আপনারা এগিয়ে আসেন তাহলে আপনার সন্তান একটি সঠিক কেরিয়ার গাইডেন্স নিয়ে সঠিক কেরিয়ার সিলেকশন করে তার জীবনে এগিয়ে চলবে। আজ এই পর্যন্তই বলে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি পেরেন্টিং। নমস্কার।